আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হলো 19তম শিক্ষক নিবন্ধন এর সিলেবাস এবং কোন ধরনের প্রশ্ন হতে পারে। তো যদিও এখনো সিলেবাস দেয়নি, কিন্তু আমরা অতটুকু বলতে পারি যে আপনাদের আগের যে সিলেবাসটি রয়েছে এটা তেমন চেঞ্জ হবে না। যেমন বিসিএস পরীক্ষাতেও দেখবেন যে 200 মার্কসের জন্য যে সিলেবাসটি ছিল হুবহু সেম সিলেবাস কিন্তু আপনাদের দিয়েছে, এখানে কোনো চেঞ্জ হয় না। একইভাবে এনটিএসসি এর ক্ষেত্রেও আপনাদের যে সিলেবাস রয়েছে সেই একই সিলেবাস থাকবে। এখন পর্যন্ত সেটাই কিন্তু হওয়ার কথা। আর যদি চেঞ্জ হয় সেটা ম্যাক্সিমাম 10% হতে পারে, ঠিক আছে? তো আপনারা যারা বিসিএস এর পরে বা এখন থেকে এনটিএসসি এর জন্য প্রিপারেশন নেবেন, আপনারা আগের সিলেবাস অনুযায়ী পড়তে থাকবেন। এখন আমাদের এখানে মেইন বিষয় হলো দুইটি। একটি হলো স্কুলের সিলেবাস কি কি আছে, আরেকটি হলো কলেজের সিলেবাস কি, এবং স্কুল কলেজের মধ্যে পার্থক্য কোথায়, অর্থাৎ কলেজের কোন টপিক গুলো স্কুলে নেই এবং স্কুলের কোন টপিক গুলো কলেজে নেই। আবার যদি এমসিকিউ আকারে হয় কি রকম হতে পারে সেটাও কিন্তু আমরা আজকে আলোচনা করব। আমরা এখানে একটা চ্যাপ্টার এখানে আপনাদের সাথে শেয়ার করব যে এমসিকিউ কি রকম হতে পারে, সেগুলো কিন্তু আমরা এখানে দিয়েছি আপনাদের অধ্যায়ের। আমরা প্রথমে বেসিক আলোচনা করেছি, পরে এমসিকিউ গুলো এখানে ডিটেলস ডিসকাস করা আছে, সেটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এই জন্য আপনার পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে হবে। আপনারা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখেন আমরা আগে সিলেবাসটা দেখি, তারপর আমরা টপিকসে যাব। তো 19তম শিক্ষক নিবন্ধনে আপনাদের 200 মার্কসের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে 100 মার্কস হলো জেনারেল আর 100 মার্কস হলো সাবজেক্টিভ, অর্থাৎ আপনি যে সাবজেক্টের উপর আপনারা অনার্স করেছেন সেই সাবজেক্টের উপর হবে 100 মার্কসের এমসিকিউ। আর ওই এমসিকিউ এর জন্য সিলেবাস হলো এটাই হওয়ার কথা, এখন পর্যন্ত এটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ হলো বিসিএস এর সেম সিলেবাস ছিল। তো আমরা এখানে সিলেবাসটা একটু হালকা দেখি। স্কুল পর্যায়ের জন্য, অর্থাৎ এখানে আমাদের যে কোড রয়েছে সেটা হলো 321। হ্যাঁ, বীজগণিত, জ্যামিতি, ক্যালকুলাস এবং সাধারণ অন্তরক সমীকরণ। তো বীজগণিতের জন্য আপনারা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইটি ফলো করতে পারেন। অনার্স লেভেলে ডিগ্রি লেভেলের যেগুলো রয়েছে তিতাস আছে, তারপর অন্যান্য প্রকাশনী রয়েছে। এরপর অ্যানালাইটিক্যাল জিওমেট্রি ফলো করতে পারেন বইটি এই জ্যামিতির জন্য। ক্যালকুলাসের জন্য ক্যালকুলাস 1 যে বইটি রয়েছে অনার্স পর্যায়ে সেটি ফলো করতে পারেন। আর এখানে গ বিভাগে রয়েছে সাধারণ অন্তরক সমীকরণ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটার জন্য কিন্তু ভালো বই হলো আবু ইউসুফ স্যারের বইটি। আর এর মধ্যে আবার কয়েকটি টপিক রয়েছে, সেটা হলো অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, ফলিত গণিতের পদ্ধতি। এটার জন্য আপনারা আপনাদের যে অনার্স এর যে সাবজেক্ট গুলো রয়েছে, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে টপিকস গুলো রয়েছে বইগুলো রয়েছে সেগুলো ফলো করতে পারেন। তিতাস প্রকাশনী রয়েছে বা অন্যান্য প্রকাশনীর বইগুলো। এরপর ফুরিয়ার ফাংশনের দ্বারা ফুরিয়ার সাইন কোসাইন, এটা হলো ফুরিয়ার সিরিজ, সেটা আপনাদের থাকবে। আর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এগুলো আপনাদের থাকবে। যারা অলরেডি নিবন্ধন দিয়েছেন তারা জানেন, যারা দেন নাই নতুন তারাও এখন বুঝতে পারবেন। তো এখানে বিষয়টি হলো আপনাদের এ- ক বিভাগের বীজগণিত, খ বিভাগের জ্যামিতি, গ বিভাগের ক্যালকুলাস, এই সবগুলোই কিন্তু আপনাদের কলেজে রয়েছে। ইভেন সাধারণ অন্তরক সমীকরণ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাও কিন্তু সিলেবাসে কলেজে রয়েছে। শুধু স্কুলে বেশি হলো মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর ফুরিয়ার সিরিজ এবং ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এই দুটো হলো স্কুলে বেশি। এই জন্য আমি সবসময় সাজেস্ট করি যে আপনারা স্কুল কলেজ দুটাতে দিবেন। আপনাদের দেখেন, আপনি কিন্তু স্কুলের জন্য প্রিপারেশন নিলেও কলেজের কিন্তু তিনটা বিভাগ পড়া লাগতেছে। এজন্য আপনারা অবশ্যই দুটা একসাথে দিবেন যেটা হয়, তবে অবশ্যই কলেজটা টার্গেট রাখবেন। আচ্ছা, তাহলে এটা হলো মূলত স্কুলের সিলেবাস। এগুলা থেকে আপনাদের 100টা এমসিকিউ দিতে পারে। ঠিক আছে, এখন সেই এমসিকিউ গুলো কোন ধরনের হবে সেটাই কিন্তু আমরা আজকে একটা ফরম্যাট দেখাবো, একটা অধ্যায়ের একটা ফরম্যাট দেখাবো। এখন আমরা কলেজের সিলেবাসটা একটু দেখি। কলেজে রয়েছে 10টা ইউনিট, কলেজের সিলেবাস কিন্তু অনেক বড়, ঠিক আছে? এখানে ইউনিট 1-এ রয়েছে রিয়েল নাম্বার সিস্টেম, অর্থাৎ বাস্তব সংখ্যা, জটিল সংখ্যা, আবার দ্বারার যোগফল, এই তিনটা মিলে হলো ইউনিট 1। হ্যাঁ, এখন আপনাদের যদি 100 মার্কসের এমসিকিউ হয় এখানে, আচ্ছা আমি স্কুলের একটু অ্যাড করে দিই এখানে। যদি আপনাদের স্কুলে 100 মার্কসের এমসিকিউ হয় তাহলে কিরকম হতে পারে? ক বিভাগে 25 মার্কস, খ বিভাগে 25 মার্কস, গ বিভাগে 25 মার্কস, আর ঘ বিভাগে 25, সব মিলে 100। অর্থাৎ
এখানে মোট 4টি বিভাগ রয়েছে, প্রত্যেকটাতে 25 মার্কস করে, 100 মার্কসের এমসিকিউ হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে। আর কলেজের ক্ষেত্রে ইউনিট হলো 10টা, তাহলে প্রতিটা ইউনিট থেকে আপনাদের 10টা করে এমসিকিউ দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি এখনো 100% বলতেছি না, কারণ এখন যেহেতু আমরা সিলেবাস হাতে পাইনি, এনটিএসসি এখনো সিলেবাস দেয়নি নতুন শিক্ষা পদ্ধতির জন্য। আমি আগেরটাই আলোচনা করতেছি এবং আপনারা দেখবেন এটাই আপনাদের থাকবে। যাই হোক, তাহলে এখানে ইউনিট 1-এ রয়েছে রিয়েল নাম্বার সিস্টেম, কমপ্লেক্স নাম্বার সিস্টেম, সামেশন অফ সিরিজ। এগুলোর মধ্যে আপনাদের এমসিকিউ 10 মার্কস থাকতে পারে। আবার ইউনিট 2-তে রয়েছে সেট থিওরি, ফাংশন, সমীকরণ তত্ত্ব, এখানে 10 মার্কস। এরপর সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন মধ্যে যে ম্যাট্রিক্স নির্ণায়ক, তারপর লিনিয়ার ট্রান্সফরমেশন, আইগেন ভ্যালু, আইগেন মান, এখানে 10 মার্কস দিতে পারে। তারপর আপনাদের দ্বিমাত্রিক জ্যামিতি, তারপর কৌণিক, এগুলো 10। এরপর 3 ডাইমেনশন জিওমেট্রি বা ত্রিমাত্রিক জ্যামিতি, ভেক্টর জ্যামিতি মিলে 10 মার্কস হতে পারে। এরপর ক্যালকুলাসের মধ্যে লিমিট এন্ড কন্টিনিউটি, এরপর আপনাদের যে সরি আমি একটু দেখি, লিমিট এন্ড কন্টিনিউটি, এরপর আপনাদের যে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ, এরপর অন্তরীকরণের যে প্রয়োগগুলো, এখান থেকে 10 মার্কস। এরপর ইন্টিগ্রাল ক্যালকুলাস থেকে, অর্থাৎ ইন্টিগ্রেশন বা যোগজীকরণ যেটাই বলি না কেন সেটা, এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অন্তরক সমীকরণ থেকে 10 মার্কস থাকতে পারে। এরপর প্রোগ্রামিং ফোরট্রান থেকে 10 মার্কস দিতে পারে। এটা হলো আমাদের আগের সিলেবাসের আইডিয়া। ঠিক আছে। আবার আমরা যদি একটু খেয়াল করি, সেটা হলো ইউনিট 9, যেটা সেটা হলো নিউমেরিক্যাল অ্যানালাইসিস বা সাংখ্যিক বিশ্লেষণ, এখান থেকে 10 মার্কস থাকতে পারে। আহ, এখানে আপনাদের যে নিউটন রাফসন মেথড রয়েছে, তারপর বাইসেকশন মেথড, তারপর আপনাদের অন্যান্য যে মেথড গুলো আছে সবগুলো মেথড এখানে থাকতে পারে। এরপর যদি আমরা খেয়াল করি, সেটা হলো আহ আচ্ছা, আমরা একটু খেয়াল করি, সরি। এরপর যদি আমরা দেখি ইউনিট 10, যেটা সেটা হলো লিনিয়ার প্রোগ্রামিং, এখানে কনভেক্স সেট অর্থাৎ উত্তর সেট এর রিলেটেড রয়েছে, এখানে 10 মার্কস হতে পারে। তো এটা হলো সিলেবাস, আপনাদের আগের সিলেবাস এটাই। তো সবাই কম বেশি সিলেবাস গুলো সম্পর্কে জানেন। তারপর আমি একটু আলোচনা করলাম। তাহলে স্কুলে 4টা বিভাগ থেকে 25 মার্কস করে 100 মার্কস হতে পারে, আবার কলেজের 10টা ইউনিট থেকে 10 মার্কস করে 100 মার্কস হতে পারে। এটাই হলো আমাদের ধারণা। এখন আমরা যদি দেখি যে এমসিকিউ কোন ধরনের হতে পারে, যে আপনারা ধরেন প্রথম যে অধ্যায়টা, ঠিক আছে, এই যদি প্রথম অধ্যায় দেখি সেটা হলো রিয়েল নাম্বার সিস্টেম। এটা কিন্তু আপনাদের স্কুলেও রয়েছে, কলেজেও রয়েছে। আমরা যদি সিলেবাসটা একটু ফলো করি, দেখেন স্কুলের প্রথম হলো বাস্তব সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, এর তিনটা মিলে কিন্তু হলো আপনাদের বাস্তব সংখ্যা পদ্ধতি। অসমতা কিন্তু আলাদা, এটা কিন্তু আলাদাভাবে পড়তে হবে। একইভাবে আপনাদের কলেজের ক্ষেত্রে দেখেন, কলেজের ক্ষেত্রে হলো রিয়েল নাম্বার সিস্টেম, বাস্তব সংখ্যা পদ্ধতি, ফিল্ড এন্ড অর্ডার প্রপার্টিজ, তারপর বাস্তব সংখ্যা যে ফিল্ড ধর্ম, অর্ডার ধর্ম, এগুলো শিখতে হবে। ন্যাচারাল নাম্বার কি, ইন্টিজার কি, রেশনাল নাম্বার, পরম মান, তারপর এবং তাদের যে ধর্মগুলা, এগুলা কিন্তু একটা টপিক। বেসিক ইনইকুয়ালিটি বা মৌলিক অসমতা কিন্তু আরেকটি টপিক। তো এখানে আমরা মূলত রিয়েল নাম্বার সিস্টেম সেটার উপরে একটা ডেমো আপনাদেরকে দেখাবো। যেমন এগুলো সবাই আমরা কম বেশি শিখে এসেছে, সবাই এগুলো স্টাডি করে আসছে, কিন্তু হয়তো অনেকের কনসেপ্ট এখন ক্লিয়ার না, বা অনেকে ভুলে গেছি। এজন্য একটু আমরা এখানে বিষয়গুলো আলোচনা করেছি। এগুলা স্কুল কলেজ সব পর্যায়ে আছে, যে বাস্তব সংখ্যা কাকে বলা হয়, হ্যাঁ, বাস্তব সংখ্যার মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকবে। এরপর হলো বাস্তব সংখ্যার যে স্বীকার্যগুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ অবশ্যই থাকবে, সেগুলো আমাদেরকে শিখতে হবে। তারপর বাস্তব সংখ্যার যে ফিল্ড স্বীকার্য কোনগুলা, হ্যাঁ। এরপর হলো বাস্তব সংখ্যার যে ফিল্ড স্বীকার্যের মধ্যে দুই রকম আছে, একটা হলো যোগ স্বীকার্য, আরেকটি হলো গুণন স্বীকার্য, এগুলো শিখতে হবে। এরপর বাস্তব সংখ্যার ক্ষেত্রে যোগের ধর্ম, বাস্তব সংখ্যার ক্ষেত্রে যোগের ও গুণের বিপরীত ধর্মগুলো শিখতে হবে। এরপর হলো বাস্তব সংখ্যার ক্রম ধর্ম, অর্থাৎ প্রপার্টিজ অফ রিয়েল নাম্বার, সেটা কিন্তু আপনাদের 49তম বিসিএস এ রয়েছে। এখানে যে ট্রাইকোটমি বিধিগুলো রয়েছে, তারপর ট্রানজিটিভ প্রপার্টি, পরমাণুতা বিধি, এডিশন প্রপার্টি যোগ বিধি, মাল্টিপ্লিকেশন প্রপার্টি গুণ বিধি, তারপর পজিটিভ ক্লোজার প্রপার্টি ধনাত্মক আবদ্ধতা, জিরো প্রপার্টি শূন্য বিধি, এই সবগুলো আপনাদেরকে শিখতে হবে। আর এই সবগুলো হলো বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত এমসিকিউ এর জন্য। এরপর ন্যাচারাল নাম্বার কোনগুলা, স্বাভাবিক সংখ্যা কোনগুলা, সেগুলো আমাদেরকে শিখতে হবে। ইন্টিজার কোনগুলা, সেগুলো জানতে হবে। এরপর রেশনাল নাম্বার, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। এরপর ইরেশনাল বা অমূলক সংখ্যা কাকে বলা হয়, এই সবগুলাই কিন্তু আমরা
বেসিক সহকারে এখানে আলোচনা করেছি। হ্যাঁ, এরপর এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে, যে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূল সংখ্যা এবং বাস্তব সংখ্যার মধ্যে যে সম্পর্ক, এটা যদি এমসিকিউ তে থাকবেই থাকবে, 49তম বিসিএস এ থাকার সম্ভাবনা অনেক বেশি। এবং আপনাদের যদি 19তম নিবন্ধনে এমসিকিউ আকারে প্রশ্ন হয় তখন এটা থাকবে। এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক। অর্থাৎ এই পূর্ণ সংখ্যার সাবসেট হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 সবগুলা। আর পূর্ণ সংখ্যা হলো নেগেটিভ, পজিটিভ, জিরো সবগুলাই পূর্ণ সংখ্যা। আর মূল সংখ্যা হলো যেগুলাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় অথবা পৌনঃপুনিক আকারে লেখা যায়। আর বাস্তব সংখ্যা হলো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত যতগুলা সংখ্যা আছে, অর্থাৎ নাম্বার লাইন বা সংখ্যা রেখা যতগুলা সংখ্যা প্রকাশ করা যায় সবগুলাই কিন্তু বাস্তব সংখ্যা। এই জন্য এই সবগুলাই বাস্তব সংখ্যার সাবসেট। আচ্ছা, এখন আমরা এখান থেকে আমাদের যে মেইন, সেটা হলো এমসিকিউ কিভাবে আসতে পারে, সেটা হলো আজকের আলোচনার বিষয়, সেগুলো দেখবো। যেমন আপনাদের পরীক্ষায় আসতে পারে যে কোনটি বাস্তব সংখ্যা নয়, এগুলো একটু সহজ, আস্তে আস্তে আমরা কঠিন গুলো দেখবো। √2, হ্যাঁ হতে পারে। √2 হলো 1 পয়েন্ট সামথিং, সেটাও কিন্তু একটা বাস্তব সংখ্যা। নেগেটিভ একটা বাস্তব সংখ্যা হতে পারে। পাই 3.1416, হ্যাঁ এভাবে অসীম পর্যন্ত, এটা একটা বাস্তব সংখ্যা। কিন্তু রুটের ভিতরে যদি মাইনাস থাকে সেটা আর বাস্তব সংখ্যা থাকে না, সেটা জটিল সংখ্যা হয়ে যায়। এই জন্য আমরা এখানে প্রত্যেকটা এমসিকিউ এর সাথে আপনাদের বেসিক আলোচনা করেছি। দেখেন, ঋণাত্মক সংখ্যার বর্গমূল বাস্তব নয়, এটি একটি কাল্পনিক সংখ্যা। হ্যাঁ, এরপর নিচের কোন সংখ্যা অমূলক সংখ্যা? দেখেন এখানে 7/11, এটা একটা ভগ্নাংশ। ভগ্নাংশ হলো একটা মূল সংখ্যা। আবার 0.333, দেখেন এটা কিন্তু পৌনঃপুনিক আকারে লেখা যায়। 0.3 পৌনঃপুনিক। পৌনঃপুনিকটা আমরা কিভাবে লিখি? দেখেন, কোনগুলা মূলদ হবে কোনগুলা অমূলদ হবে, এটা একটু আমরা এখানে একটু খেয়াল করি। এখানে আমরা অনেকে এগুলো কিন্তু জানা জিনিস ভুল করে ফেলে। মূলদ অমূলদের মধ্যে কোশ্চেন থাকে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেমন দেখেন, 0.333 ডট 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 ডট, এই জিনিসটা আসলে এরকম 0.3 দিয়ে এর উপরে পৌনঃপুনিক হবে, এই জন্য এটা একটা মূল সংখ্যা। কিন্তু যদি এরকম হতো 0.3124 ডট ডট ডট, এটা কিন্তু অসীম পর্যন্ত যেতে থাকবে, এটাকে ভগ্নাংশ আকারে লেখা যাবে না বা পৌনঃপুনিক আকারেও লেখা যাবে না, এই জন্য এটা অমূলক সংখ্যা। ঠিক আছে, তো যেগুলাকে পৌনঃপুনিক, পৌনঃপুনিক মানে রিপিটেড, হ্যাঁ এগুলো রিপিট হবে, সেগুলো হবে মূলদ সংখ্যা। আবার এখানে খুবই গুরুত্বপূর্ণ দুইটা অমূলক সংখ্যা আছে, একটা হলো পাই 3.1416, আমরা লিখি আসলে এটা অসীম পর্যন্ত হয়, এটা অমূলক। আবার হ্যাঁ, এর মান হলো 2.718 লিখি সাধারণত, ডট ডট ডট, এটা আসলে অসীম পর্যন্ত হয়। এই জন্য পাই, ই, এগুলো সবগুলো হলো অমূলক সংখ্যা, এগুলো কখনো আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি না। হ্যাঁ, এরপর দেখেন নিচের কোনটি বাস্তব সংখ্যার উপসেট নয়? এই যে একটু আগে আমরা শিখেছি যে কাল্পনিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, মূল সংখ্যা সবগুলোই বাস্তব সংখ্যার উপসেট। আবার যদি এক্স একটি বাস্তব সংখ্যা হয় তবে নিচের কোনটি সবসময় সত্য? কোন একটা বাস্তব সংখ্যা যদি হয়, তার বর্গ করলে সেটা অবশ্যই শূন্য থেকে বড় হবে। কিরকম? আমরা একটু খেয়াল করি। ধরেন এক্স এর মান হলো -3, এটাকে বর্গ করলে হবে 9, -3 হোল স্কয়ার। আবার 3 কে বর্গ করলে হলো 9। এই জন্য যে কোনো সংখ্যাকে যদি আমরা বর্গ করি সেটা অবশ্যই কি হবে? যে কোনো বাস্তব সংখ্যাকে বর্গ করলে সেটা অবশ্যই জিরো থেকে বড় হবে, পজিটিভ হবে, নেগেটিভ আর হবে না। এই জন্য x² > 0। আবার নিচের কোনটি মূলদ সংখ্যা? এই যে একটু আগে বলেছি, পাই হলো অমূলদ, ই হলো অমূলদ। 0.25, হ্যাঁ এটা কিন্তু সসীম। যদি দশমিকের পরে সসীম সংখ্যা থাকে সেটাও কিন্তু মূলদ সংখ্যা হয়, কিন্তু √3 অমূলদ। আবার যে কোনো পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, ধরেন 5 6 7, এর সবগুলাই মূলদ সংখ্যা। হ্যাঁ, √3 কিন্তু অসীম পর্যন্ত, যদিও আমাদের ক্যালকুলেটরে 13টা ডিজিট দেখায় বা এক এক ক্যালকুলেটরে এক এক রকম দেখায়, কিন্তু এটা অসীম পর্যন্ত যেতে থাকে। এই জন্য √3 অমূলদ। আবার রুটের ভিতরে যদি মৌলিক সংখ্যা থাকে সেটা কিন্তু কি হয়? অমূলদ হয়। আবার নিচের কোনটি সবচেয়ে বড়? ওই যে আপনাদেরকে যে সম্পর্কটা দেখাইছি, আর বাস্তব সংখ্যা, কারণ এই সবগুলো হলো বাস্তব সংখ্যার সাবসেট। আবার নিচের কোনটি বাস্তব সংখ্যা অবস্থান করবে না? আই, আই হলো একটা কাল্পনিক সংখ্যা, ঠিক আছে, এই জন্য এটা বাস্তব সংখ্যার মধ্যে থাকবে না। অর্থাৎ আমরা যে নাম্বার লাইন লিখি, এই যে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এখানে জিরো থাকে, এদিকে নেগেটিভ থাকে, এদিকে পজিটিভ থাকে, এই সবগুলাই কিন্তু কি বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত, কিন্তু এখানে কোনো জটিল সংখ্যা থাকবে না। 22/7 কোন শ্রেণীর সংখ্যা? দেখেন 22/7, এটা আসলে পাই এর মান। হ্যাঁ,
এখন এটা কিন্তু আপনাদের মনে হবে এটা একটা ভগ্নাংশ, এটা মূলত হবে, আসলে এটা এই 22/7, 22/7 আমরা যদি দেখি 22/7 আমাদের কত আসে, খেয়াল করি পায়ের মান যেটা হোক 22/7। আচ্ছা স্যার, এটা তো সসীম, সসীম হবে, এটা একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাহলে এটা হবে একটা মূলদ সংখ্যা, অমূলদ না, এটা হবে একটা মূলদ সংখ্যা। হ্যাঁ, অমূলদ না, এটা হবে মূলদ সংখ্যা, কারণ এটা ভগ্নাংশ আকারে লেখা যায়, এটা তো ভগ্নাংশ আকারেই আছে। আবার নিচের কোনটি পূর্ণ সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, এই খুবই গুরুত্বপূর্ণ, জিরো। জিরো কিন্তু ইন্টিজারের মধ্যে রয়েছে কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে নেই। জিরো কিন্তু স্বাভাবিক সংখ্যা না, কারণ হলো আমরা স্বাভাবিক সংখ্যা সেট লিখি, ন্যাচারাল নাম্বার লিখি 1 2 3 এভাবে ডট ডট, কিন্তু পূর্ণ সংখ্যা কিভাবে লিখি, -3, -2, -1, 0 1 2 3 এভাবে ডট ডট, সবগুলাই কিন্তু পূর্ণ সংখ্যা সেট। নেগেটিভ হলো পূর্ণ সংখ্যা, শুধু পূর্ণ সংখ্যার মধ্যে কি থাকবে না, সেগুলো হলো ভগ্নাংশ থাকবে না বা কোনো দশমিক থাকবে না। এরপর √49 কোন ধরনের সংখ্যা, সে অবশ্যই স্বাভাবিক সংখ্যা, কারণ √49 মানে হলো 7। হ্যাঁ, সেটা আমরা অমূলদ বলতে পারি না, ঋণাত্মকও বলতে পারি না, ভগ্নাংশ বলতে পারি না, এটা একটা স্বাভাবিক সংখ্যা। আবার দেখেন এটি কোন ধরনের সংখ্যা, 0.101010 এভাবে যেতে থাকবে, 10 100, এটা একটা অমূলদ সংখ্যা, কারণ হলো এটা রিপিট হয় না এবং অসীম পর্যন্ত। অসীম পর্যন্ত হলে যে অমূলদ তা কিন্তু না, যদি অসীম পর্যন্ত হয় কিন্তু সেটা রিপিটেড হয়, তাহলে সেটা কিন্তু মূলদ হয়ে যাবে। আবার এবি বিলংস টু আর হয়, তবে কোনটি সবসময় সত্য, মনে রাখবেন দুটি বাস্তব সংখ্যার যোগফল বাস্তব সংখ্যা, গুণফল বাস্তব সংখ্যা, বিয়োগফল বাস্তব সংখ্যা, এটাকে বলা হয় বাস্তব সংখ্যার ক্লোজার প্রপার্টি, খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা যদি দুটা বাস্তব সংখ্যা যোগ করি 2 + 3, তাহলে কত হবে 5, 5 একটা বাস্তব সংখ্যা। দুটা বাস্তব সংখ্যা বিয়োগ করি -1, এটা একটা বাস্তব সংখ্যা। হ্যাঁ, দুটা বাস্তব সংখ্যা গুণ করি, সেটা একটা কি হয়, বাস্তব সংখ্যা হয়। তাহলে বাস্তব সংখ্যা যোগ বিয়োগ গুণ যাই করি না কেন সেটা কিন্তু বাস্তব হবে, এটাকে বলা হয় বাস্তব সংখ্যার ক্লোজার প্রপার্টি। আবার পাই কোন সেটের অন্তর্ভুক্ত, পাইটা হলো একটা অমূলদ সংখ্যা। বাস্তব সংখ্যা আর কে বিভক্ত করা যায় কিরকম, দেখেন কিউ ইউনিয়ন কিউ প্রাইম, কিউ হলো মূলদ সংখ্যা আর কিউ প্রাইম হলো অমূলদ সংখ্যা। সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার যোগফলই হলো বাস্তব সংখ্যা, খুবই গুরুত্বপূর্ণ। আবার দেখেন x² 9 হলে আমরা সাধারণত 3 লিখে ফেলি ম্যাক্সিমাম সময় ভুলে, আসলে এটা 3 হবে না, যেহেতু x², এখানে দুইটা মান আসবে, একটা 3 একটা -3, কারণ বর্গমূলে দুটি মান থাকে। হ্যাঁ, আবার নিচের কোনটি অমূলদ সংখ্যা নয়, অর্থাৎ মূলদ সংখ্যা, তাহলে পাই হলো অমূলদ, √3 অমূলদ, √25 মানে হলো পাই। আপনাদের এরকম সহজও দিতে পারে আবার কঠিনও দিবে, আপনাদের কাছে এগুলো একটু সহজ মনে হতে পারে, কারণ এগুলো তো হলো আপনাদের স্কুল লেভেলেও আছে, কলেজ লেভেলেও আছে, কিন্তু এগুলো যেহেতু আমাদের বাস্তব সংখ্যার বেসিক। হ্যাঁ, এরকমই আসতে পারে এখান থেকে। হ্যাঁ, অসমতা যেগুলো করবেন সেটার উপর আমরা পরে ডেমো দিব, সেগুলো একটু কঠিন হবে। হ্যাঁ, সেখানে আবার আগের বছরের কিছু প্রমাণ তুলে দিবে, সেগুলো আপনাদেরকে শিখতে হবে। আর আমার পরামর্শ হলো বিসিএস এ হোক বা নিবন্ধনে হোক, আপনাদের প্রিভিয়াস ইয়ার লিখিত পরীক্ষার ইয়ার কোশ্চেন কিছু দেখতে হবে, কিছু প্রমাণও দেখতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এজন্য লিখিত পরীক্ষার কোশ্চেন গুলো কিন্তু স্কিপ করা যাবে না, মানে যেগুলো ছোট আছে, যেগুলো প্রমাণ আছে, এগুলো দেখতে হবে। আর আমাদের এই নোটে আমরা কিন্তু সেভাবেই তৈরি করেছি, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকবে, যেগুলো আসার মতো সেগুলো আমাদের এই এই নোটের মধ্যে থাকবে, এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর এবং সাথে ব্যাখ্যা থাকবে। এখন খেয়াল করি বাস্তব সংখ্যা সেটের সাথে কাল্পনিক সংখ্যা যোগ করলে কি হয়। খেয়াল করেন বাস্তব সংখ্যা আর ইমাজিনারি মিলে কি হয়, জটিল সংখ্যা। আমরা একটু যদি খেয়াল করি, যেমন এটা একটা বাস্তব সংখ্যা, আবার 3i হলো একটা জটিল সংখ্যা। এখন এই দুটা যোগ করে দিই, তাহলে এটা কি হয়ে যায়, কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে, কারণ আমরা জানি কমপ্লেক্স নাম্বারকে কি লেখা যায়, a+ib আকারে লেখা যায়। এই জন্য বাস্তব সংখ্যার সাথে আমরা যদি জটিল সংখ্যা যোগ করি সেটা কি হয়ে যায়, জটিল সংখ্যা হয়ে যাবে, কমপ্লেক্স নাম্বার। নিচের কোন সম্পর্কটি সঠিক, ওই যে রিলেশনটা একটু আগে যেটা বলেছি। হ্যাঁ, n is a subset of z is a subset of q is a subset of r, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূল সংখ্যা সবগুলোই বাস্তব সংখ্যার সাবসেট। আবার বাস্তব সংখ্যা সেটের সাথে কাল্পনিক সংখ্যা যোগ করলে কি হয়, আচ্ছা এটা রিপিটেড হয়েছে এখানে। আর সুপ্রিমাম এবং ইনফিমামটা একটু দেখি, এই যে সেটটা দেখেন 1/2 1/3 এভাবে 1/4 যেতে যেতে এটা আসলে জিরোতে চলে আসবে, টেন্স টু জিরো। এটা এই সেটটা আসলে কি জানেন, এটা একটু পেঁচানোর জন্য দেয়। সুপ্রিমাম ইনফিমাম খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সহজ,
1 2 3। এই যে এটা হলো সুপ্রিমাম, ছোটটা হলো ইনফিমাম, সোজা বাংলা একদম শর্টকাট হিসাব। ঠিক আছে, সবচেয়ে ছোটটা হলো ইনফিমাম, সবচেয়ে বড়টা হলো কি সুপ্রিমাম। কিন্তু কিছু আছে অসীম সেট, ধরেন 1 2 3, এটা কিন্তু কোনো সুপ্রিমাম নাই। ইনফিমাম আছে 1, কারণ এটা তো অসীম পর্যন্ত যেতে থাকবে। অনেকে বলে যে এটা ইনফিমাম, সুপ্রিমাম হলো অসীম। না, এরকম না কিন্তু, এটার কোনো সুপ্রিমাম থাকবে না। ঠিক আছে, এরপর আমরা যদি এখানে খেয়াল করি, এই সুপ্রিমাম অফ, এই যে এটাকে এভাবে লেখা যায় 0,1, অর্থাৎ এটা সুপ্রিমাম হলো 1, এটা অসীম না, এটা একটা পর্যায়ে জিরোর কাছাকাছি হবে, কিন্তু এটা হলো স্বাভাবিক সংখ্যা সেট, এটা অসীম। তো এখানে সুপ্রিমাম অফ এস যেটা আছে, এটা ইনফিমামটা 1, এখানে সুপ্রিমামটা অসীম লেখা আছে, কিন্তু আসলে অসীম না দেওয়াটাই ভালো। যদি অপশনে অসীম থাকে আপনারা অসীম দিবেন, কিন্তু অসীম না থাকলে দিবেন না, কারণ এটা তো অসীম পর্যন্ত যেতে থাকবে, কিন্তু অ্যাকচুয়াল কত ভ্যালু সেটা তো আমরা জানি না। ঠিক আছে, তবে এটার ইনফিমাম হলো 1, লোয়েস্ট যে ভ্যালুটা। এরপর আমরা যদি 22 দেখি, এই যে দেখেন এখানে লেখা আছে সেটার সবচেয়ে ছোট উপাদান হলো গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা ইনফিমাম। আবার সেটার কোনো সর্বোচ্চ সংখ্যা নেই, কারণ এটি অসীম পর্যন্ত চলে যায়, যার সুপ্রিমাম ইনফিনিটি বলা যায়, বা আমরা বলতে পারবো এর কোনো সুপ্রিমাম নেই। আর এই যে 22 নাম্বারটা, এটা হলো আবার আপনাদের বিগত সালের প্রশ্ন, এই যে এখন আস্তে আস্তে কঠিন গুলো আসবে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের পরীক্ষা আসার মতো। এটা আগে প্রমাণ আসতো, এখন আপনাদের এমসিকিউ তে তুলে দিবে। মনে রাখবেন, দুইটা সংখ্যা যোগ করে পরম মান করলে যে মানটা আসবে সেটা হলো আলাদা আলাদা পরম মানের যোগফল থেকে ছোট অথবা সমান। কিভাবে দেখেন, আমরা যদি এখানে, এই যে আমি উদাহরণ সহ দিয়েছি দেখেন, যদি 2 আর 3 যোগ করি কত হয়, 5 হয়। আবার 2 আর 3 আলাদা ভাবে যোগ করি, সেটাও কিন্তু 5 হয়। অর্থাৎ ইকুয়াল হতে পারে, আবার লেস দেন হতে পারে অনেক ক্ষেত্রে। তো এটা ইকুয়াল হয়েছে এখানে। আবার কিন্তু এখানে খেয়াল করেন, এ মাইনাস বি, এখন 2 থেকে 3 মাইনাস করি কত হবে, -1। লেস দেন অর ইকুয়াল টু এ মাইনাস বি, তাহলে 2 - 3 করলে কত হবে, -1। কিন্তু পরম মানের ভিতরে -1 থাকলে সেটা +1 হয়ে যাবে। ঠিক আছে, একজন লিখছে স্যার বেসিক কি শিখানো হয়? বেসিক তো প্রথমেই দেখালাম, আপনি মনে হয় পরে জয়েন করছেন। এই যে দেখেন, খেয়াল করেন এখানে 2 - 3 কত হয়, -1। আর পরম মানের ভিতরে -1 থাকলে সেটা +1 হয়ে যায়। আর বাম দিকে টু, পরম মান 2 মানে হলো 2, পরম মান 3 হলো 3, তাহলে 2 - 3 কত হলো, -1। এই জন্য আমি এই যে প্রমাণটাকে এখানে উদাহরণ সহকারে দিয়েছি। তার মানে আলাদা আলাদা পরমাণু যদি আমরা মাইনাস করি, সেটা একসাথে পরমাণু করলে মাইনাস, যেটা মাইনাস করে পরমাণু করলে যেটা হবে তার থেকে ছোট অথবা সমান হবে। আবার এটাও একটা প্রমাণ, সেটা হলো যদি দুইটা বাস্তব সংখ্যার পরম মানকে আমরা আবার পরম মান করি, হ্যাঁ, আবার ওই দুইটার পরম মান বিয়োগ করে, তাহলে এটা থেকে এটা ছোট অথবা সমান হবে। যেমন 2 আর 3, দেখেন 2 কে পরমান করলে 2 হয়, 3 কে পরমান করলে 3 হয়, তাহলে 2 - 3 কত হয়, -1। কিন্তু এখানে আরেকটা পরম মান আছে, এই যে -1 হলো, এখানে আরেকটা পরম মান আছে, এই জন্য এটা +1 হয়ে যাবে। আবার ডান দিকে যদি খেয়াল করে 2 - 3 কত হচ্ছে, -1, পরম মান ভিতরে সেটা +1 হয়ে যাবে। তাহলে 1 < অর্থাৎ এটা সমানও হতে পারে, লেস দ্যানও হতে পারে। এই তিনটা প্রমাণ খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনাদের যদি 19তম নিবন্ধনে এমসিকিউ থাকে তাহলে অবশ্যই এই ধরনের প্রমাণ আসবে। আবার দেখেন, দুটি ভিন্ন মূল সংখ্যার মধ্যে কমপক্ষে কতটি মূল সংখ্যা থাকবে। মনে রাখবেন, দুটি মূল সংখ্যার মধ্যে অসীম সংখ্যক মূল সংখ্যা থাকতে পারে। যেমন আমরা যদি বলি দুইটা মূল সংখ্যা, একটা 2 একটা 3, আপনাদের মনে হবে এখানে আর মূল সংখ্যা নাই কেন, 2.1 থাকতে পারে, 2.11 থাকতে পারে, 2.9 থাকতে পারে, 2.999, এই সবগুলাই তো হলো মূল সংখ্যা। এই জন্য 2 এবং 3-এর মধ্যে অসীম সংখ্যক মূল সংখ্যা থাকবে, অর্থাৎ এই দুইটা মূল সংখ্যার মধ্যে কমপক্ষে কতটি মূল সংখ্যা থাকতে পারে, কমপক্ষে একটি থাকবে। এরপর যদি আমরা যদি বলি দুটি ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে কতটি মূল সংখ্যা থাকবে, যে একই কথা, অসংখ্য থাকতে পারে, মানে কমপক্ষে একটি থাকবে। আর কতটি বললে সেটা অসংখ্য থাকবে, অসীম সংখ্যক থাকবে। এই যে 25 নাম্বারটা, এটা আপনাদের আসবেই আসবে। দেখেন, আমরা এখানে কিছু দিয়েছে আপনাদের কাছে সহজ মনে হচ্ছে, আবার কিছু আছে একটু কঠিন মনে হবে। যেমন এটা কিন্তু বিগত সালের প্রশ্ন, আপনাদের প্রমাণ। একটু আগে আপনাদের এই যে A - B যেটা দেখাচ্ছে, এটাও কিন্তু বিগত সালের প্রশ্ন, এগুলা রিটেনে আসছে কিন্তু, এই যে এটা 22 নাম্বারটা। তারপর ওই যে বাস্তব সংখ্যা, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, তারপর ওই আপনাদের যে মূল সংখ্যার মধ্যে যে সম্পর্ক, এটাও বিগত সালের প্রশ্ন। আবার এটাও কিন্তু বিগত সালের প্রশ্ন, যে আর্কিমিডিসের যে প্রপার্টিজ, বাস্তব সংখ্যার ক্ষেত্রে আর্কিমিডিসের সূত্র,
যদি এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা হয়, আবার ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা হয়, অর্থাৎ এক্স অবশ্যই পজিটিভ হবে আর ওয়াই হবে যে কোনো বাস্তব সংখ্যা, সেটা পজিটিভও হতে পারে নেগেটিভ হতে পারে, তখন আমরা একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন পাবো, যেখানে এন এক্স গ্রেটার দেন ওয়াই হবে। এটা একটা প্রমাণ, এটা তো মুখস্থ করতে হবে। কিন্তু আমরা এই মুখস্থ জিনিসটাকে আমরা আবার এখানে ব্যাখ্যা করে দিয়েছি। ধরেন আমাদের বলা হয়েছে এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা, তো আমরা এক্স এর মান ধরেছি কত এখানে, 2। ওয়াই বলছে যে কোনো বাস্তব সংখ্যা, ঠিক আছে, আমরা তাহলে নেগেটিভ ধরলাম -1, যে কোনো বাস্তব সংখ্যা। আর তবে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন বিদ্যমান থাকবে, এন এর মান ধরেছে 3। এখন বলছে কি, এই নাম্বার বলছে এন ওয়াই গ্রেটার দ্যান এক্স। এখন আমরা এন ওয়াই করি, দেখি এন এর মান হলো 3, ওয়াই এর মান -1, তাহলে -3। সেটা কি হচ্ছে, 2 থেকে ছোট হচ্ছে। কিন্তু এখানে এখানে হলো এন ওয়াই গ্রেটার দ্যান এক্স, এখানে এক্স থেকে ছোট হচ্ছে, তাহলে এটা হবে না। একইভাবে 2 নাম্বার হলো এন এক্স লেস দ্যান ওয়াই, তাহলে এন এক্স করে দেখি, এক্স এর মান 2, এন এর মান 3, 6। 6 কি -1 থেকে লেস দ্যান হবে? তাহলে এটা ভুল, এটা অবশ্যই গ্রেটার দেন হবে, তাহলে এটা অ্যান্সার হবে না। আবার n ইকুয়াল টু এক্স ওয়াই, তাহলে আমরা এক্স ওয়াই এর মান বের করি, এক্স এর মান হলো 2, ওয়াই এর মান -1, এক্স ওয়াই এর মান হলো -2 আর n এর মান হলো 3, তাহলে এই দুটো কি ইকুয়াল না। এখন আমরা n s বের করি, n x এর মান 2, n এর মান 3, বসে n s গ্রেটার দেন y, তাহলে y এর মান -1, হ্যাঁ, তাহলে 6 -1 থেকে কি বড়। তার মানে এই যে আর্কিমিডিস বাস্তব সংখ্যার ক্ষেত্রে আর্কিমিডিসের যে ধর্মটা, এটা স্যাটিসফাই করে এটার জন্য এনএস গ্রেটার দ্যান ওয়াই। এটা কিন্তু আপনাদের এই রিসেন্ট সম্ভবত 17তম নিবন্ধনে এই প্রমাণটা কিন্তু আসছিল। ঠিক আছে, এগুলো আপনাদের শিখতে হবে। এই প্রমাণটাও কিন্তু স্কুলে আসছে, দেখেন। আর যদি একটি অশূন্য মূলদ সংখ্যা হয় এবং এক্স যদি একটি অমূলদ সংখ্যা হয়, তবে নিচের কোনটি সত্য। আমি আপনাদেরকে একটা সোজা কথা বলে দিই, মনে রাখবেন, দুটি মূলদ সংখ্যার যোগফল মূলদ সংখ্যা, দুটি মূলদ সংখ্যার, সরি আমি ভুল বলছি, এখানে কি বলা হয়েছে, আর যদি একটি অশূন্য মূলদ সংখ্যা এক্স যদি অমূলদ সংখ্যা হয়। আচ্ছা, আর হলো মূলদ, এক্স হলো অমূলদ, তাহলে আর মূলদ, আমি ধরে নিলাম আর এর মান হলো 4, এক্স হলো অমূলদ, তাহলে √3। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি ধরলাম, আর হলো 4, এক্স হলো √3। হ্যাঁ, এবার উদাহরণ সহকারে আমরা দেখি। আমাদের এখানে বলা হয়েছে কি, আর প্লাস এক্স মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, আর প্লাস এক্স অমূলদ সংখ্যা। হ্যাঁ, এখন আমরা 4 আর √3 যোগ করলে কত হবে, 4, 4 প্লাস √3, তাহলে এটা একটা কি অমূলদ সংখ্যা হবে, তাহলে এক নাম্বারটা ঠিক আছে। আবার দেখেন, আর মাইনাস এক্স মূলদ সংখ্যা না, আপনারা যদি, আমি সোজা কথা বলে দিই, মূলদ সংখ্যার সাথে অমূলদ সংখ্যা যদি যোগ করেন বা বিয়োগ করেন বা যেটাই করেন না কেন, সেটা অমূলদই হবে, মূলদ হবে না, সোজা হিসাব। হ্যাঁ, যেমন জটিল সংখ্যার সাথে বাস্তব সংখ্যা যোগ করেন বা গুণ করেন, সেটা কি হবে, জটিল হবে। একইভাবে মূলের সংখ্যার সাথে অমূলদ সংখ্যা যোগ করেন, বিয়োগ করেন, গুণ করেন, সেটা অমূলদ হবে। এই জন্য অ্যান্সার হবে এ। এটা কিন্তু অলরেডি বিগত সালে আপনাদের রিটেনে আসছে এগুলা। এই জন্য আমরা আমাদের নোটগুলো এমন ভাবে সাজিয়েছি, বেসিক আলোচনা প্রথমে দেওয়া আছে, এরপরে আমরা কিছু এমসিকিউ দিয়েছি, এরপর নিজেদের থেকে কিছু এমসিকিউ দিয়েছি, এরপর কিছু বই থেকে দিয়েছি, এরপর আপনাদের যে এনটিআরসি বিগত সালের প্রশ্ন আছে সেগুলো অ্যাড করেছি। সেজন্য আপনারা যদি আমাদের এই পিডিএফ ফলো করেন, অর্থাৎ নোট ফলো করেন বা ক্লাস লেকচার ফলো করেন, ইনশাল্লাহ আপনাদের আলাদাভাবে কোনো বই বা গাইড আর কোনো কিছু ঘাটাঘাটি করতে হবে না। খেয়াল করেন, বাস্তব সংখ্যা কি কি স্বীকার্য মনে চলে আমরা জানি। হ্যাঁ, সম্প্রসারণ স্বীকার্য, এক্সটেন্ডেড যে এক্সিওম আছে, তারপর ফিল্ড এক্সিওম, অর্ডার এক্সিওম, অর্থাৎ অর্ডার প্রপার্টিজ, যেগুলো এই সবগুলাই কিন্তু বাস্তব সংখ্যা মেনে চলে। একমাত্র আর আর বা বাস্তব সংখ্যার সেট যেটা আছে, এটা সবগুলো প্রপার্টিজ মেনে চলে। নিচের কোনটি ফিল্ড স্বীকার্য মেনে চলে না, মনে রাখবেন, এই বাস্তব সংখ্যা, স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এবং জেড পূর্ণ সংখ্যা, এই সবগুলাই কিন্তু ফিল্ড স্বীকার্য মেনে চলে না। ফিল্ড স্বীকার্য মেনে চলে মূলদ সংখ্যা। কেন, বাস্তব সংখ্যার যোগ স্বীকার্য ও গুণ স্বীকার্যকে একত্রে আমরা কি বলি, ফিল্ড স্বীকার্য বলা হয়। এখন স্বাভাবিক সংখ্যার সেট ফিল্ড স্বীকার্য নয়, কেন, কারণ যোগ বোধক একক, দেখেন জিরো কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে নেই, এজন্য স্বাভাবিক সংখ্যা এখানে কি হবে না, ফিল্ড স্বীকার্য মেনে চলবে না। একইভাবে এই যে জেড পূর্ণ সংখ্যার সেট ভিন্ন, কারণ তা গুণবোধক বিপরীতের অস্তিত্ব বিধি মেনে চলে না। কে, গুণবোধক বিপরীতের অস্তিত্ব বিধি। এটা কি, আমি আপনাদেরকে যে প্রপার্টিজ গুলো যেটা দেওয়া আছে দেখেন, এই যে এখানে কিছু বাস্তব সংখ্যা প্রপার্টিজ আছে, এই যেগুলা অবেদকের অস্তিত্ব,
এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, তারপর ডিস্ট্রিবিউটিভ ল, বন্টন বিধি, ক্লোজার প্রপার্টিজ। হ্যাঁ, এরপর আপনাদের যেটা আছে ফিল্ড স্বীকার্য, দেখেন এই যে এখানে এক্সিস্টেন্স অফ ইনভার্স, বিপরীতের অস্তিত্ব বিধি। অর্থাৎ আমরা যদি 5 এর সাথে -5 যোগ করি সেটা 0 হয়ে যায়, আবার 5 কে 1/5 দ্বারা গুণ করি সেটা 1 হয়ে যাবে। এটা হলো বিপরীতের অস্তিত্ব। ঠিক আছে, এখন সেটা যদি আমরা এখানে খেয়াল করি, এই এই প্রপার্টিজ গুলো কিন্তু আবার পূর্ণ সংখ্যা মেনে চলে না, কারণ -3 তো পূর্ণ সংখ্যা। হ্যাঁ, এখন -3 সাথে আপনি -5 যোগ করেন, সেটা তো -3 সাথে -3 যোগ করেন, সেটা তো 0 হবে না। ঠিক আছে, একদম লেকচার শিট গুলো কি হার্ড কপি পাওয়া যাবে? না, আমাদের লেকচার শিট গুলো শুধুমাত্র আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা পাবে। যখন যে ক্লাস হবে আমরা সেই ক্লাসের লেকচার শিট দিয়ে দিব পিডিএফ আকারে, আর বই বের করলে সেটা পরে, আর সেটা আমাদের পেইড ব্যাচের জন্য। ঠিক আছে, আলাদাভাবে কোনো পিডিএফ বিক্রি করা হবে না। আচ্ছা, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, আমরা আগে ক্লাসটা একটু দেখি। আমাদের যেহেতু আমাদের আজকে ক্লাস নেওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আপনাদের সিলেবাসটা একটু আলোচনা করা এবং স্যাম্পল এমসিকিউ কি রকম আসতে পারে সেজন্য আমরা একটু এখানে ডেমো দেখাচ্ছি, এটাই। আর যখন ক্লাস হবে তখন আমরা আরো ডিটেলস শিখবো, বাস্তব সংখ্যার যে প্রপার্টিস গুলো আছে সেগুলো আমরা লাইন বাই লাইন উদাহরণ সহকারে ডিটেলস শিখবো। কিন্তু এখন যেহেতু আমাদের এটা ডেমো ক্লাস, এই জন্য আমরা এখানে ডিটেলস শিখবো না, শুধু আমরা একটু আইডিয়া নিব যে আমাদের কোন ধরনের প্রশ্নগুলো হতে পারে। আবার দেখেন, বাস্তব সংখ্যা আর এর উপসেট নয়, সরি এগুলোটা একটু আগে শিখেছি আমরা। আহ কাল্পনিক সংখ্যা কখনো বাস্তব সংখ্যার মধ্যে থাকবে না। -7 কোন ধরনের সংখ্যা মনে রাখবেন? পূর্ণ সংখ্যার মধ্যে নেগেটিভ আসতে পারে, পজিটিভও আসতে পারে, জিরো আসতে পারে, কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে নেগেটিভ আসবে না। ঠিক আছে, আবার মূল সংখ্যার মধ্যেও নেগেটিভ আসবে না, ও মূল সংখ্যার মধ্যেও নেগেটিভ আসবে না, খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। আচ্ছা, নিচের কোনটি সবসময় সত্য? দেখেন, প্রতিটি স্বাভাবিক সংখ্যার মূলদ সংখ্যা। আপনি যদি একটা 3 নেন, 3 কে আমরা লিখতে পারি 3/1, এই জন্য এটা মূলদ বা রেশনাল। আপনারা অবশ্যই ইংলিশ টার্ম গুলো জেনে রাখবেন। অর্থাৎ প্রত্যেকটা পূর্ণ সংখ্যাই কিন্তু কি মূলদ সংখ্যা। আবার দেখেন, এটা বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ, বিসিএস এর যেহেতু অর্থাৎ প্রপার্টিজ আছে, দুটা বাস্তব সংখ্যা যদি হয় এবি, তাহলে এটা কোন প্রপার্টিজ, ট্রাইকোটমি বিধি কাকে বলে? অর্থাৎ যে কোনো দুটি বাস্তব সংখ্যা যদি আমরা নিই, সেটা কি হতে পারে, যেমন একটি বাস্তব সংখ্যা 2 হলে আরেকটা যদি 3 হয়, তাহলে একটা আরেকটা থেকে বড় হতে পারে। আবার দুটা বাস্তব সংখ্যা একটা আরেকটা সমান হতে পারে, আবার একটা আরেকটা থেকে কি ছোট হতে পারে, যেমন 2 <4, আবার 3 <2, আবার 3 <3। অর্থাৎ দুটি বাস্তব সংখ্যা সমানও হতে পারে, একটা আরেকটা থেকে ছোট হতে পারে, একটা আরেকটা থেকে বড় হতে পারে, সেটাই হলো ট্রাইকোটমি বিধি। হ্যাঁ, এই যেখানে উদাহরণ দেওয়া আছে 2 <3, 4 <3, আবার 3 <3, সবগুলো বাস্তব সংখ্যা। আবার ক্রমোন্নয়তা বিধিটা কি দেখেন, এ গ্রেটার দেন বি, বি গ্রেটার দেন সি হলে এ গ্রেটার দেন সি। অর্থাৎ ধরেন 3 থেকে 2 বড়, আবার 1 থেকে 2 বড়, তখন আমরা বলতে পারবো 1 থেকে 3 বড়। কারণ 1 থেকে 2 বড়, 2 থেকে আবার 3 বড়, তাহলে 1 থেকে 3 বড়। ঠিক আছে, এটা হলো ক্রমান্বয়তা বিধি বা ট্রানজিটিভ প্রপার্টি। আবার নিচের কোনটি বাস্তব সংখ্যার অর্ডার প্রপার্টিজ এর অন্তর্ভুক্ত নয়? মনে রাখবেন, বাস্তব সংখ্যার ক্রমধর্মের মধ্যে ট্রাইগোটমি প্রপার্টি আছে, ট্রানজিটিভ প্রপার্টি আছে, ক্লোজার প্রপার্টি আছে, কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা নেই। হ্যাঁ, অর্ডার প্রপার্টিজ এর মধ্যে। আবার দেখেন, যদি এ লেস দেন বি এবং সি গ্রেটার দেন 0 হয়, তাহলে এখানে কোনগুলো সঠিক? এসি লেস দেন বিসি। কেন? ধরেন এ হলো 2, বি হলো 3, আবার সি ধরলাম আমরা 4, তাহলে আমরা এসি করি, এসি করলে কত হয়? 8 হয়। আবার বিসি করে সেটা হলো কত হবে? 12 হয়। তাহলে এসিটা লেস দেন কি বিসি? হ্যাঁ, এসি লেস দেন বিসি। অর্থাৎ এটা দেখেন, সোজা কথা হলো সিটা যদি পজিটিভ হয়, এই সি দ্বারা এটাকে গুণ করলে এটা সাইন চেঞ্জ হবে না, কিন্তু সিটা যদি নেগেটিভ হয়, লেস দেন 0 হয়, তখন কিন্তু এসি গ্রেটার দেন বিসি হয়ে যাবে, অর্থাৎ সাইনটা উল্টে যাবে। এটা মনে হয় 36 নম্বরে দেওয়া আছে, এই যে দেখুন, এই যে সি নেগেটিভ হলে তখন এই সাইনটা উল্টে যাবে সি দ্বারা গুণ করলে। খুবই গুরুত্বপূর্ণ। আবার কোন স্বীকার্য অনুযায়ী বলা যায় যে এ লেস দেন বি এবং বি লেস দেন সি হলে এ লেস দেন সি? সেটা হলো ট্রানজিটিভ প্রপার্টি। আবার ট্রাইকোটমি ল অনুযায়ী দুটি বাস্তব সংখ্যা এ এবং বি এর মধ্যে কি হবে? একটা একটা ছোট হতে পারে, সমান হতে পারে, একটা আরেকটা থেকে বড় হতে পারে। এখানে এটা দেওয়া আছে। আবার আবার এখানে দেখেন, এ যদি পজিটিভ হয় আবার বিও যদি পজিটিভ হয়, তাহলে ওই দুটা যদি যোগ করি বা গুণ করি সেটা অবশ্যই কি হবে? পজিটিভ হবে। আমাদের অ্যান্সার হবে সি, এ প্লাস বি গ্রেটার দেন 0 এবং এ বি গ্রেটার দেন 0। কিন্তু উভয় ঋণাত্মক হবে, এটা ভুল।
কারণ এখানে এও পজিটিভ বিও পজিটিভ। আপনারা যদি 2 কে 3 দ্বারা গুণ করেন কত হবে? 6 হবে। সেটাও গ্রেটার দ্যান 0, কারণ 2 3 দুটোই পজিটিভ। অর্থাৎ যে কোনো দুটি বাস্তব সংখ্যার যোগফল ও গুণফল ধনাত্মক হয়। আচ্ছা, লাস্ট ওয়ান, বাস্তব সংখ্যার সেট কোনটি? মনে রাখবেন, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যতগুলো সংখ্যা আছে পৃথিবীতে, নাম্বার লাইনে যতগুলো সংখ্যা লেখা যায় সবগুলোই বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। এই জন্য আমরা বলি যে বাস্তব সংখ্যা হলো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। কিন্তু এটা কখনো থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবে না, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি সবসময় ফার্স্ট ব্র্যাকেটে হবে। আর থার্ড ব্র্যাকেট মানে ওটা সহ। এখন ইনফিনিটি তো কোনো স্পেসিফিক ভ্যালু না, এই জন্য এটাকে কখনো আমরা থার্ড ব্র্যাকেটে লিখতে পারি না। হ্যাঁ, এটা কখনো এভাবে লেখা যাবে না, ফার্স্ট ব্র্যাকেটে লিখতে হবে। এটা হলো মোটামুটি কনসেপ্ট। তো আমরা আরেকটা ক্লাসে পরে আমরা যে আমাদের যে অসমতা পরবর্তী যে অধ্যায়গুলো আছে এগুলোর ডেমো দেখাবো। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, বলেন, বা আপনাদের কোনো আইডিয়া বা কোনো পরামর্শ থাকলে বলতে পারেন। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? সবাই কি শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, রাকিব ভাই তো আমাদের পুরাতন মানুষ। বলেন, আপনার কেমন লাগলো বলেন, ক্লিয়ার কিনা? জি, ভালো। মানে সিলেবাস, ক্লাসটা মানে আপনাদের 19তম নিবন্ধনের কোশ্চেন কিরকম হতে পারে, স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে কিরকম হতে পারে, স্যাম্পল এমসিকিউ কেমন হতে পারে সে সম্পর্কে কি আইডিয়া পাইছেন? জি আচ্ছা, এখন আমরা শুধু আমি আপনাদেরকে ফাইনালি এটাই বলবো যে এখনো যেহেতু সিলেবাস দেয় নাই, অনেকে আমাদের কাছে ডেমো ক্লাস জানতে চাইছে, আবার সিলেবাস সম্পর্কে জানতে চাইছে, এই জন্য আমরা এখানে একটু আলোচনা করেছি। যখন সিলেবাস দেওয়া হবে তখন আমরা আবার এরকম একটা ডেমো ক্লাস নিব, প্রি ক্লাস নেওয়া হবে। তবে আমি অতটুকু বলতে পারি যে যদি সিলেবাস চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম, আর যদি চেঞ্জ হয় সেটা পরে দেখা যাবে। তবে সাধারণত স্কুলে যেহেতু 4টা ইউনিট, 4টি বিভাগ রয়েছে, প্রতি বিভাগে 25 করে 100 মার্কসের এমসিকিউ দিবে। আবার কলেজে যেহেতু আপনাদের 10টি ইউনিট রয়েছে, প্রতিটা ইউনিট থেকে 10 করে 100 মার্কসের এমসিকিউ হতে পারে। এটাই হলো আপনাদের 19তম যে নতুন সিলেবাসের যে পরীক্ষা পদ্ধতি সেটা সম্পর্কে একটু আইডিয়া দেওয়া। আপনাদের কোনো কোশ্চেন থাকলে এখন বলতে পারেন। রাকিব ভাই বলেন কিছু। হ্যালো, বাকিরা কি শুনতে পাচ্ছেন? রাকিব ভাই কি শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে। না, বলছি যে এই যে এখন আমি সিলেবাস সম্পর্কে আইডিয়া দিলাম। হ্যাঁ, আপনাদের কি আইডিয়া হয়েছে যে 19তম নিবন্ধনে কেমন কোশ্চেন হতে পারে, মানে সিলেবাসটা কেমন জি হতে পারে, মানে কত মার্ক কোথা থেকে আসতে পারে? এরপর যে এখন বাস্তব সংখ্যার উপরে যে আমাদের যে নোটটা দেওয়া আছে, হ্যাঁ, বেসিক আলোচনা পরে এমসিকিউ গুলো ব্যাখ্যা সহকারে, সেটা আপনাদের মতামতটা জানতে চাচ্ছে যে কেমন হয়েছে সেটা। জি, আর কমেন্টে প্রশ্ন করতেছে, দেখেন একটু। জি আচ্ছা, না সেটা আমি দেখেছি, দেখি ভর্তি হলে লেকচার শিট গুলোকে হার্ড কপি দেওয়া হবে না, এতগুলো লেকচার তো আমরা হার্ড কপি দিতে পারবো না। আমরা পরবর্তীতে হার্ড কপি বই বের করতে পারি, সেটা কিন্তু পরে, এখন না। আর একজন লিখছে হোয়াট টাইপ অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন 2x + y² + dx x² dy। এটা হলো এক্সাক্ট বা প্রকৃত ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ mdx + mdy = 0 আকারে যদি থাকে এটা হলো এক্সাক্ট বা প্রকৃত ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এগুলো আমরা বিসিএস এর জন্য আলোচনা করেছি। আমাদের বিসিএস এ প্রায় 400 স্টুডেন্ট ভর্তি হয়েছিলেন। তো আশা করি এখান থেকে আমরা কয়েকজন ক্যাডার পাবো ইনশাল্লাহ। কারণ আমরা ওভাবে কিন্তু ক্লাসগুলো আলোচনা করেছিলাম। নতুন যে সিলেবাস দেওয়া হয়েছিল 200 মার্কসের যে সিলেবাস, সেটা 100 মার্কসের জন্য এমসিকিউ হবে, সেটা কিন্তু আমরা অলরেডি শেষ করেছি। ঠিক আছে, সেপ্টেম্বরের 20 তারিখের মধ্যে শেষ করার কথা ছিল, সেটা কিন্তু শেষ হয়ে গেছে। অর্থাৎ এমসিকিউ আকারে কিভাবে কোশ্চেন হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। এখানে আমাদের পেইড 400 টাকা। ব্যাচে ভর্তি আছেন, অনেকে জয়েন আছেন। ইভেন আমরা আচ্ছা, উনপঞ্চাশতম বিসের বিসিএস এর ক্লাস জন্য বিসের পার্ট ক্লাসগুলো ওয়ান এর কতক্ষণ জন্য হবে? একটা বই বের করেছি, পার্ট টু এর জন্য আরেকটা বই বের করেছি। একইভাবে নিবন্ধনের জন্য আমরা বই বের করব, কিন্তু সেটা পরে। এখন আমরা যে কাজটি করব সেটা হলো আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি হবেন তাদেরকে আমরা নোটগুলা ক্লাস ওয়াইজ দিয়ে দিব।
হ্যাঁ বলেন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। স্যার হচ্ছে ওই যে এক্সাক্ট আর হচ্ছে যে প্রকৃত অপ্রকৃত সমীকরণ ডেল এম ডিভাইডেড ডেল এক্স ইকুয়াল টু ডেল এন ডিভাইডেড ডেল ওয়াই, এই না এই অঙ্কটা আমি দিছিলাম আপনাকে। হ্যাঁ, এখানে তো দুটো সমান হয় না, এক্সাক্ট কিভাবে হয়? না না আমি বলি আপনাকে, এটা হলো এই ফরম্যাটটা থাকে যদি থাকে, হ্যাঁ, এম এম আচ্ছা। হলো এক্স ওয়াই এর ফাংশন আর এনটা এক্স ওয়াই এর ফাংশন। এখন এই আচ্ছা। ফরম্যাটে যদি থাকে সেটা হলো মানে এক্সাক্ট ইকুয়েশন, হ্যাঁ, এক্সাক্ট ইকুয়েশন। এখন এক্সাক্ট যদি প্রথমে না হয়, এই যে ডেল এম বাই ডেল এক্স আর ডেল এন বাই ডেল ওয়াই করার পর যদি সেটা ইকুয়াল না, ইকুয়াল হলে আমরা বলি এক্সাক্ট, কিন্তু এক্সাক্ট যদি না হয় আমরা জি। কিন্তু সেটাকে এক্সাক্ট করে নিতে হয়। এটা আবার 5টা নিয়ম আছে, আপনারা তো জানেন সেটা, ঠিক আছে। হ্যাঁ, এক্সাক্ট করার জন্য 5টা নিয়ম আছে। তখন আমরা ওখানে কি করি, এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে বের করে ওটা দ্বারা আবার গুণ করে আমরা এটাকে এক্সাক্ট করে নিতে হয়। এগুলো হলো ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমাদের অলরেডি ক্লাস দেওয়া আছে, কিছু পিডিএফ রেকর্ড ক্লাস, পেইড ব্যাচের ক্লাস, সেগুলো দেখতে পারেন। মানে এটা আপনি এক্সাক্ট না বলতেছেন, কিন্তু এক্সাক্ট প্রথমে না হলেও সেটা আপনি এক্সাক্ট এখন একটা ফাংশন দ্বারা গুণ করলে এটা অটোমেটিক পরে এক্সাক্ট হয়ে যায়। কিন্তু সেটা আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা এটাকে গুণ করতে হয়, গুণ করে লাস্টে আবার ইন্টিগ্রেশন করতে হয়, তখন এক্সাক্ট একটা ইকুয়েশন আমরা পেয়ে যাই। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। সেটা হলো আলাদা। হ্যাঁ, তবে এমডিএস প্লাস এনডিওয়াই ইকুয়াল টু জিরো আকারে থাকলে সেটা এক্সাক্ট। হ্যাঁ, আচ্ছা। আবার আপনাদের যে এই বার্নৌলির ইকুয়েশন আছে ডিওয়াই বাই ডিএস প্লাস, হ্যাঁ, হ্যাঁ স্যার, ওয়াই টু দি পাওয়ার এন আছে। কিউআই ইকুয়াল টু কিউ, হ্যাঁ, এরকম ওয়াই টু এই দি পাওয়ার এন। ইকুয়েশন গুলো যদি কিছু দেন। আবার ওয়াই টু দি পাওয়ার এন, হ্যাঁ, এন এর মান কত হ্যাঁ। হবে, এই কন্ডিশন গুলো কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমরা এখন ওইদিকে যাচ্ছি না, আমরা তো এখন ডিফারেনশিয়াল ইকুয়েশন ক্লাস ঠিক আছে। নিচ্ছি না, এই জন্য ওইদিকে এখন যাব না। আমাদের যে টার্গেট আচ্ছা। ছিল, আমি আপনাদেরকে সামারি বলবো, স্কুল থেকে যদি 100 মার্কস হয় 4টা বিভাগ থেকে 25 মার্কস করে 100, আর কলেজে যদি যদি 100 মার্কস হয় সেটা হলো আপনার প্রতিটা ইউনিট থেকে 10 করে 100 মার্কস হবে, যদি সিলেবাস চেঞ্জ না হয়। আর চেঞ্জ হলে সেটা খুব সামান্য হতে পারে। আর আপনাদের এরকম প্রথমে বেসিক থেকে শিখতে হবে। আমি আবারও বলি, আপনাদের যখন বাস্তব সংখ্যা দিবে আপনারা বাস্তব সংখ্যা শিখবেন, শিখে তারপর এমসিকিউ শিখবেন। আবার ধরেন ফর এক্সাম্পল স্কুলে আপনাদের পরবর্তী টপিকটা রয়েছে, ধরেন এখানে অসমতা। এখন অসমতার যে কিছু প্রমাণ আছে সেগুলো কিন্তু আপনাদেরকে শিখতে হবে, পরীক্ষা প্রমাণগুলো তুলে দিবে, ঠিক আছে, প্রমাণগুলো তুলে দিবে, সেটা আমরা আমাদের লেকচার শিটে দিয়ে দিব, যেগুলো আসার মতো সেগুলো দিয়ে দিব। আর যারা বিসিএস এর প্রিপারেশন নিয়েছেন তাদের কিন্তু অলরেডি অনেক প্রিপারেশন আছে, বিশেষ করে সবগুলাই কিন্তু আপনাদের বিসিএস এর ছিল। হ্যাঁ, শুধু ল্যাপ্লাস এবং কুরিয়ার বাদে স্কুলের সবগুলাই কিন্তু বিসিএস এর ছিল। একইভাবে কলেজ পর্যায়ে যারা নিবন্ধন দিবেন তাদের জন্য এই ফোরট্রান প্রোগ্রামিং, লিনিয়ার প্রোগ্রামিং, নিউমেরিক্যাল অ্যানালাইসিস বাদে মোটামুটি সবগুলাই, লাস্টের যে ইউনিট গুলো আছে ওগুলা বাদে বাকি সবগুলাই কিন্তু আপনাদের বিসিএস এ ছিল, ঠিক আছে। এজন্য এখানে অনেকটা কভার হয়ে যাবে। আমরা বিসিএস এর জন্য দুটা বই বের করেছিলাম, এটা হলো পার্ট ওয়ান এর জন্য একটা, পার্ট টু এর জন্য আরেকটা। অর্থাৎ পার্ট ওয়ানে ছিল অ্যালজেব্রা, অ্যানালাইটিক্যাল জিওমেট্রি, লিনিয়ার অ্যালজেব্রা, আর পার্ট টু তে ছিল আপনাদের মেকানিক্স এন্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। একইভাবে নিবন্ধনের জন্য আমরা স্কুলের জন্য একটা বের করব, কলেজের জন্য একটা বের করব, সম্পূর্ণ নতুন সিলেবাসের আলোকে এবং এমসিকিউ ভিত্তিক ব্যাখ্যা সহ বিস্তারিত থাকবে। আর নিবন্ধনের বিগত সালের প্রশ্নগুলো অ্যাড করা থাকবে, ঠিক আছে। আর আমাদের প্রত্যেকটা ক্লাস আনুমানিক হবে 1 ঘন্টা, সেটা তো হবে টপিকস এর উপর ডিপেন্ড করবে। আর অক্টোবরের 16 তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের নিবন্ধনের ক্লাস শুরু হয়ে যাবে, কারণ অলরেডি আমরা জানতে পেরেছি যে নিবন্ধনে আপনাদের এমসিকিউ আকারে পরীক্ষা হবে। সাবজেক্টিভ যে টপিকস আছে সেটা এমসিকিউ হবে, পরে আপনাদের সাথে জেনারেল 100 একসাথে হবে, টোটাল 200 মার্কসের এমসিকিউ একই দিনে হবে। আর ভাইবা হবে পরে, ভাইবার জন্য আমাদের আলাদা বই আছে। আর আমাদের কিন্তু যারা কোর্সে ভর্তি হন আমরা তাদেরকে ভাইবার জন্য কিন্তু ফ্রি ক্লাস নিই, ঠিক আছে, তখন আবার ভর্তি হওয়া লাগবে না। তো যাই হোক, আজকে এতটুকু, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরো ফ্রি ক্লাস দেবো, তখন সবাই অ্যাটেন্ড করবেন সেটা এক্সপেক্ট করে। সবাই ভালো থাকবেন।